তোর কলিজাটা তো অনেক বড় রে। আমার তো তোর কলিজা বের করে খুলে দেখা উচিত। তোর কত বড় সাহস, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছিস, আবার এখন আমার অনুমতি ছাড়া অফিসে আমার কেবিনে প্রবেশ করছিস। আসলে রাইসা, কি? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় অফিস আমার নাম ধরে ডাকার? এই আমার বাবার অফিস, তো শ্বশুর বাড়ি না। এখানে আমাকে ম্যাডাম নয়তো বস বলে ডাকবি। কিন্তু অফিসটা তো শ্বশুর মশাইয়েরই। কি? আবার মুখে মুখে তর্ক করছিস? অবশ্য কোনো কাজ না থাকলে আর কি বা করবি। এই নে ধর, এই ফাইলগুলো আজকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবি, না হলে তোর খবর আছে। না মানে বস, আজকের মধ্যেই এতগুলো ফাইল কমপ্লিট করা তো ইম্পসিবল। হুম, কিন্তু তোর পসিবল করতে হবে, এটা তোর শাস্তি। আর আমার কথা না মানলে আমি তোর কি হাল করতে পারি তা তো বুঝতেই পারছিস। জি বস। আর আপনার মাকে বলবেন একটু সকাল সকাল আপনাকে যেন ঘুম থেকে ডেকে দেয়। আমি অফিসে এসে যেন আপনাকে আগে দেখতে পাই। এখন যান, নিজের কাজ করেন। এবার আপনাদের পরিচয় দেওয়ার পালা। গল্পের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে আবির। সে বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তারা দুই ভাই বোন নেই। আবিরই ছোট। ছোটবেলা থেকেই আবির খুব দুষ্ট। তাদের একটি নিজস্ব পরিবহন ব্যবসা আছে, যেটা তার ভাই আর আব্বু মিলে দেখাশোনা করে। আর আপনারা এতক্ষণ যার কাছে আবিরকে ঝাড়ি খেতে দেখলেন, সে হচ্ছে রাইসা, মানে আবিরের বউ। 1 মাস হলো ওদের বিয়ে হয়েছে। এই তো আবির কিছুদিন আগে তানিয়ার বাবাকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। সেখান থেকেই আবিরকে দেখে রাইসার আব্বুর পছন্দ হয়ে যায়। তারপর সে আবিরের সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে, আবির আসলে কে। তারপর উনি জানতে পারে যে আবির তারই বন্ধু আরিয়ান সাহেবের ছোট ছেলে। আবিরের আব্বু আরিয়ান সাহেব আর রাইসা বাবা হারুন সাহেব দুই বন্ধু। ছোটবেলার একসাথে পড়াশোনা করেছে। তাদের দুজনের সম্পর্ক একটু গভীর। তাই হারুন সাহেব অর্থাৎ রাইসার আব্বু যে জানতে পেরেছে যে আবির তার বন্ধুর ছেলে, তখনই সাথে সাথে তারা দুজন মিলে আবির আর রাইসার বিয়ে ঠিক করেছে। আর মাত্র 7 দিনের মধ্যেই ওদের বিয়ে দিয়ে দিছে। এখন ওরা স্বামী স্ত্রী। রাইসা ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। রাইসা দেখতে খুব সুন্দরী। ওকে প্রথম দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। ওর কাজল কালো দুই আঁখি, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, গালে টোল পড়া হাসি, সব মিলিয়ে যেন এক জলপরি। বিয়ের দিন ওকে প্রথম দেখাতেই আবিরের অনেক ভালো লাগে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখাতে খুব শান্ত লজ্জাবতী মনে হয়েছিল রাইসাকে, তাই আবির বিয়েতে রাজি হয়। ওদের বিয়ের 1 মাস পর রাইসার বাবা একটু অসুস্থ হয়ে যাওয়ায় রাইসাকে অফিসে বসতে হয়। তাই রাইসাকে অফিসে হেল্প করার জন্য হারুন সাহেব অর্থাৎ রাইসার আব্বু আবিরকে তার অফিসে জয়েন করতে বলে, কারণ আবিরও পড়াশোনা শেষ করার পর তার বাবার টাকায় বসে বসে খাচ্ছে। এই জন্য আবিরও প্রস্তাবটাতে রাজি হয়ে কাজের জন্য হলেও সে যেন রাইসার কাছাকাছি থাকতে পারে, তার মন জয় করতে পারে। আবির আর রাইসার বিয়েটা পারিবারিকভাবে হলেও রাইসা আবিরের সাথে থাকে না, কারণ সে এখনো আবিরকে তার স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। যাই হোক, এবার গল্পে ফিরে আসি। আবির রাইসার দেওয়া ফাইলগুলো হাতে নিয়ে মনে মনে রাইসার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাইসার কেবিন থেকে বের হয়ে আসলো। তারপর সে নিজের কেবিনে বসে বসে ফাইলগুলোকে দেখছিল। তখন একটু পর হঠাৎ আবির রাইসার কেবিনের দিকে লক্ষ্য করে দেখে রাইসা আবিরকে প্রেসার দিয়ে 32টা দাঁত বের করে খিলখিল করে হাসতেছে। বেচারা আবির সে কি আর করবে, কপাল চাপড়ে ফাইলগুলো রেডি করতেছিল। এইভাবে লাঞ্চের সময় হয়ে আসলো। তখন রাইসা একজন সিকিউরিটিকে দিয়ে আবিরকে ডেকে পাঠালো। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। কিছু কি বলবেন চাচা? হ্যাঁ স্যার, রাইসা ম্যাম আপনাকে তার কেবিনে ডাকছেন। কেন? তো আমি জানি না স্যার, আমাকে শুধু বলল আপনাকে সে ডেকে দিতে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দেখ, আমি আবার কি করলাম জানি না, আবার কোন অত্যাচার আমার জন্য অপেক্ষা করছে। ভেবেছিলাম বউ যেহেতু অফিসের বস হিসেবে থাকবে, তাহলে আমি বেশ আরামেই অফিসে সবার উপর হুকুম চালাতে পারবো। কিন্তু না, শ্বশুরমশাই আমাকে এখানে পাঠালেন তার মেয়ের দেখাশোনা করার জন্য, তার কাজে সাহায্য করার জন্য। কিন্তু উল্টো তার মেয়েই আমাকে এখানে কর্মচারী করে দিল। দেখি এখন আবার কি বলে। ভয়ে ভয়ে রাইসার কেবিনে গেলাম। ম্যাডাম, ভেতরে আসবো? হ্যাঁ আসো। দুপুরে খেয়েছো কিছু? নো ম্যাম, এখনো খাওয়া হয়নি। আচ্ছা এখানে বসো, একসাথে খাবো।
না ম্যাডাম, আমি কাজ শেষ করে খেয়ে নিব। আপনি খান। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার ঠেকা লাগছে তোমাকে নিয়ে ভাবতে। আব্বু বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিছে, না খেলে আবার বাসায় গেলে আমাকে বকবে। চুপচাপ আমার পাশে বসো। আমি খাবো না, আপনি খান, আমার কাজ আছে। আমি যাচ্ছি। বলেই যে আমি রাইসার কেবিন থেকে বের হয়ে আসতে যাব, তখনই পিছন থেকে রাইসা আমার হাত ধরে নেয় আর রেগে গিয়ে পেছন থেকে জোরে আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান দেয়। আমি সাথে সাথে ব্যালেন্স কন্ট্রোল করতে না পেরে রাইসার উপর পড়ে গেলাম। উফ, কি লজ্জা! আমি পড়ে গেলাম, তাও কিনা রাইসার কোলে। সত্যি মেয়েটাকে রাখলে একদম ওকে দেখতে লাল টমেটোর মতো কিউট সুইট লাগে। রাইসা আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে আর দুহাত দিয়ে আমার চুল খামচে ধরছে। তুই কি আমার কোলটা বালিশ পাইছিস যে এইভাবে সোজা আমার কোলে এসে পড়লি? বারে, আপনি তো আমার হাত ধরে পেছন থেকে আমাকে টানলেন। আমি কি নিজে থেকে আপনার কোলের উপর পড়ছি নাকি? হয়েছে, এখন কি তুই উঠবি নাকি আমি তোকে ফ্লোরে ফেলে দিব? আর একটু থাকি না, আমার তো ভালোই লাগতেছে আপনার কোলে বউ থুরি ম্যাডাম। কি, তুই আবারও আমাকে অফিসে বউ বললি? দাঁড়া, তোর হচ্ছে। বলেই আমি আবিরের চুল ধরে ঝাঁকাতে থাকলাম। তারপর ওকে যেই আমি কোল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাব, তখনই দেখি আবির আমার কোমর চেপে ধরেছে। ওই ছাড় বলতেছি আমায়, না হলে কিন্তু আমি এখন তোকে কামড়ে খেয়ে ফেলবো। আব্বু খাবার পাঠিয়েছে, চুপচাপ আমার সাথে বসে খেয়ে নে। তাহলে আমার কাজগুলো একটু আগে যে বললে অফিসের সবগুলো ফাইল আজকের মধ্যে রেডি করে দিতে, সেগুলো আজকের জন্য মওকুফ করে দিতে হবে। আচ্ছা যা, কালকে ওইগুলো সব কমপ্লিট করে আমাকে এনে দিবি। এখন ছাড় আমায়। আচ্ছা। তারপর আমি রাইসাকে ছেড়ে দিলাম। হাত মুখ ধুয়ে এসে ওর পাশে বসলাম। শ্বশুর আব্বা শাশুড়ি মার হাতের রান্না পাঠিয়েছে বলে কথা না খেলে কি হবে বলেন? আমি আর রাইসা সামনাসামনি বসে খাবার খাচ্ছি, রাইসাও খাচ্ছে। বউ, ও বউ। কে তোর বউ? বলছি না অফিসে আমি তোর বস। কিন্তু এখন তো লাঞ্চ টাইম চলতেছে, তাই এখন তুমি আমার বউ। চুপচাপ খা। আর তুই এমন বাচ্চাদের মতো করে খাচ্ছিস কেন? গালে মুখে ভাত লেগে আছে। একটু খাইয়ে দাও না। বাসায় তো আম্মু আমাকে সব সময় নিজের হাতে তুলে খাইয়ে দেয়। কি, আমি তোকে খাইয়ে দেব? জীবনেও না। আমার হাতে সাপের বিষ আছে, খেলে তুই সোজা মরে যাবি। সমস্যা নেই, তোমার হাতে মরতেও আমি রাজি আছি। আমি তোকে খাওয়াতে রাজি নেই। কথাটা বলেই রাইসা প্লেটে হাত ধুয়ে কেবিনের এক কোণায় গিয়ে দাঁড়ালো। তারপর পিয়ন তার জন্য কফি নিয়ে আসলো। রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে। ওইদিকে আবির তার খাওয়া শেষ করে রাইসার পেছনে গিয়ে দাঁড়ায় আর রাইসার খোলা চুলের মিষ্টি ঘ্রাণ নিতে থাকে। রাইসা বুঝতে পারে না যে আবির তার পেছনে দাঁড়িয়ে। তারপর হঠাৎ রাইসা পেছনে ফিরতেই দেখে আবির তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাইসা পেছনে ঘুরতেই আবিরের সাথে তার ধাক্কা লেগে যায়। ওই তুই আমার পেছনে দাঁড়িয়ে কি করিস? ডিউটি করছিলাম। আমার পেছন পেছন থাকাই কি তোর ডিউটি? আপাতত তাই। উফ, অসহ্য। যাও, নিজের কেবিনে যাও আর ফাইলগুলো কমপ্লিট করো। রাতের মধ্যে আমি যেন সব ফাইলই মেইলে পেয়ে যাই। কাল অফিস ছুটি। ফাইলের কথা মনে করাতেই ঝটপট রাইসার কেবিন থেকে বের হয়ে আসলাম, নয়তো আমার হাতে খুঁজে খুঁজে আরও 2-1টা অফিসের ফাইল ধরিয়ে দিবে। আবির নিজের কেবিনে এসে বসে বসে কাজ করতেছিল। বিকেল হয়ে গেছে, তাই সবাই অফিস থেকে চলে যাচ্ছে। যেহেতু 3 দিন অফিস বন্ধ, তাই আজকে একটু আগে আগেই সবাই বের হচ্ছে। কিন্তু আবিরের এখনো কোনো ছুটি নেই। আস্তে আস্তে রাইসাও রেডি হয়ে অফিস থেকে বের হচ্ছে। তারপর রাইসা আবিরের কেবিনের দিকে তাকিয়ে দেখে আবির এখনো তার কেবিনে বসে বসে কাজ করতেছে। আর কাজ করা লাগবে না, যাও বাসায় চলে যাও। আর বাকি কাজ না হয় বাসাতেই বসে করিও নিও। আমাকে দিয়ে বন্ধের দিনেও কাজ করাবে? কি পোড়া কপাল আমার। তারপর আমি আর কোনো কথা না বলে ব্যাগ কাঁধে নিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। রাইসা পেছন থেকে আমার নাম ধরে ডাকতেছিল, হয়তো কিছু বলতো, কিন্তু আমি সে না শুনেই চলে এসেছি। তারপর আবির বাসায় চলে আসে। আবির বাসায় এসে তাদের মেইন দরজায় কলিং বেল বাজাতেই তার ভাবি তানিয়া এসে দরজা খুলে দেয়। তারপর আবির তার ভাবিকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। আবির ভেতরে গিয়ে তার কাঁধে থাকা ব্যাগটাকে সোফার উপর ফেলে দিয়ে জুতোটা খুলে তার রুমে চলে যায়।
রুমে গিয়ে আবির তোয়ালে আর লুঙ্গি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে গোসল করতে। তারপর আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে একটু চুল আর ড্রেস ঠিক করে নিচে ড্রয়িং রুমে চলে আসে। তারপর সে তার ভাবি আম্মু আর তার আব্বুর সাথে বসে খাবার খেয়ে নেয়। খাওয়ার সময় তার আব্বু তাকে অফিসের কাজকর্মের কথা জিজ্ঞাসা করে আর জিজ্ঞেস করে রাইসার কথা। আবির খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে তার বেডে শুয়ে পড়ে। তারপর তার ফোন হাতে নিয়ে দেখে রাইসার কল, কিন্তু আবির রাইসার কল ধরলো না। আবির তার ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে দিয়ে শুয়ে পড়ে। তার একটু পর আবিরের আম্মু আবিরকে ডাকতে ডাকতে আবিরের রুমে আসে। আবির বুঝে নেয় যে রাইসা তার আম্মুর ফোনে কল দিছে, তাই আবির তার আম্মুর ডাকে কোনো সাড়া দেয় না, বরং বিছানায় চুপচাপ ঘুমিয়ে পড়ার ভান করে। তারপর আবিরকে ঘুমিয়ে থাকতে দেখিয়ে তার আম্মু ফোনে কথা বলতে বলতে আবিরের রুম থেকে চলে যায়। আবির ঘুমানোর ভান করতে করতে একসময় সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুমিয়ে আছি, এরকম সময় খেয়াল করলাম কেউ আমার পা ধরে টানতেছে। এই কে রে? বন্ধু, আমি রিয়াদ। তাড়াতাড়ি ওঠ, তোর সাথে আমার কথা আছে। আজকের দিনে এতক্ষণ ঘুমাচ্ছিস তুই? শালা সকাল সকাল কেন আমাকে জ্বালাতে আসছিস? সর বলতেছি, না হলে কিন্তু এক লাথি দেব। পরে আমার ঘুম ভাঙলে আসিস যা। এখন তো বলবি। সকাল সকাল আমার জায়গায় যদি তোর বয়সে তোকে এসে জাগাতো তাহলে তো তাকে ভেবে বলতি না। যা বন্ধু, পরে আসিস, ঘুমাতে দে। শালা, তুই কি ভুলে গেছিস আজকে আমার বার্থডে? কথাটা শুনেই ধরপড় করে লাফিয়ে উঠলাম। কি, আজ তোর বার্থডে? মানে আজকে কয় তারিখ? তুই তোর ফোনে দেখতো, হয়তো ভুলে গেছিস। আজকে 17 জুলাই আমার বার্থডে। তাড়াতাড়ি ওঠ বন্ধু, আজকে কিন্তু আমরা অনেক মজা করব। আরে তাই তো। সরি বন্ধু, তোর বার্থডে আমি ভুলে গেছিলাম। আসলে দুদিন ধরে অফিসে তোর ভাবি আমাকে এত প্যারায় রাখছে যে কি আর বলবো। হ্যাপি বার্থডে দোস্ত, জন্মদিনের অনেক অনেক শুভকামনা তোর জন্য। আর সরি রে, ঘুমের মধ্যে তোকে উল্টাপাল্টা কী সব বলে ফেললাম। কিছু মনে করিস না, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসতেছি। আরে না, আমার আবার মন আছে নাকি? তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি এখানে বসছি। আপনাদের বলে নেই, এই হচ্ছে আমার একমাত্র কলিজার বন্ধু রিয়াদ। আজ ওর বার্থডে। আমি প্রতি বছরই সবার প্রথমে ওকে উইশ করি, কিন্তু এই বছর বিবাহিত জীবনে পা দেওয়ার পর প্রথমবার আমি আমার বন্ধুর জন্মদিন ভুলে গেলাম। আমরা দুজন খুবই ভালো বন্ধু। আমরা দূরে থাকলেও আমাদের মধ্যে সারাদিন ফোনে এত কথা হয় যে একটা রিলেশনশিপে থাকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও হয় না। আবির রিয়াদকে রুমে বসিয়ে রেখে ব্রাশ করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গা গোসল করে নেয়। তারপর আবিরের আম্মু আবিরের রুমে আবিরকে ডাকতে দেখে রিয়াদ আবিরের বেডে বসে আছে। রিয়াদ বাবা, তুমি কখন আসলে? আসসালামু আলাইকুম আন্টি, এই টিকটকে আসলাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তোমার আব্বু আম্মু সবাই ভালো আছে তো? জি আন্টি। আচ্ছা বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। না আন্টি, আজ না, অন্যদিন না হয় খাবো। না না, তুমি সকাল সকাল আমাদের বাসায় আসছো, কিছু না খাই তো ছাড়বো না। লজ্জা কেন পাও? তুমিও তো আমার ছেলের মতোই। তারপর আবিরের আম্মু রিয়াদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। এর মধ্যে আবির ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর সে নতুন ড্রেস পরে হালকা নাস্তা করে তার বন্ধুকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আম্মু, আমি একটু বের হচ্ছি, আমার ফিরতে দেরি হবে। ঠিক আছে, তোরা সাবধানে যাস। আম্মু। তারপর ওরা একটা ক্যাফেতে এসে পুরো ক্যাফেটা বুক করে নেয় আর ওদের সব বন্ধুদেরকে সেখানে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যে এক এক করে তারা সবাই চলেও আসে। তারপর সবাই মিলে রিয়াদের জন্মদিনের কেক কাটে। রিয়াদের জন্মদিনে আবির সবাইকে ট্রিট দেয়, তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা। আবির সেদিন সারাদিন অফিস ছুটির দিনগুলোর মধ্যে একটা দিন তার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডায় মেতে থাকে। তারপর সন্ধ্যা হয়ে আসলে বাসায় ফিরে আসে। সন্ধ্যায় আবির বাসায় ফিরে আসলে আবির তার রুমের সামনে এসে দেখে ভেতর থেকে তার রুমের দরজাটা আটকানো। কিন্তু কথা হচ্ছে, দরজাটা আটকালো কে? আবিরের রুমে কেই বা আসতে যাবে? আবির ওর রুমের দরজায় নক করতেই ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দিল। ম্যাডাম, আপনি এখানে? আমি তো কি হয়েছে? আমাকে দেখে এমন ভূত দেখার মতো চমকে ওঠার কি আছে? এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছে এখানে আসতে পারি। আর এটা আমার বরের। কি হলো বলেন? বলতে গিয়ে থেমে গেলেন কেন? এমনি। বুঝেছি, ঠিক আছে, আর বলতে হবে না।
বলেই রাইসাকে পাশ কাটিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। তারপর ড্রেস চেঞ্জ করে কাঁধে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এর মধ্যে আবার আম্মুর ডাক। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে ড্রয়িং রুমে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, আমায় ডেকেছো? তুই সেই সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়েই তোর বন্ধুর সাথে বের হয়ে গেলি, আর ফিরলি কখন? কেন এখন? এখন কটা বাজে? সন্ধ্যা 7টা। হারামজাদা, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি তোকে কতবার ফোন করছিলাম, ফোন কেন ধরিসনি? তুই বৌমাকে কি বলছিস বল? আম্মু, আমি তো কিছু বলিনি। তাহলে তুই আসার পর বৌমা রুম থেকে বের হয়ে মন খারাপ করে আছে কেন? সে আমি কি জানি। পাশ থেকে হঠাৎ ভাবি বলে উঠল, দেবরজি, কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। রাইস আমাদের বাসায় ওর ছুটির দিন কটা আমাদের সাথে কাটাবে বলে আসছে, আর তুমি তো সকাল থেকেই বাসায় নেই। জানো, রাইসা এসেই প্রথমে তোমাকে খুঁজতেছিল, আর তুমি কি করলে? বাসায় এসেই ওকে ম্যাডাম বলে দিলে। কি দরকার ছিল বাসাতেও নিজের বউকে ম্যাডাম বলে ডাকার? ভাবি তুমি জানো না, রাইসাই তো আমাকে কালকে বলল ও আমার অফিসের বস, তাই আমি যেন ওকে ম্যাডাম বলে ডাকি। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম। যাই হোক ভাই, তুই ওকে ক্ষমা করে দে। মেয়েটা আজ প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে, আর তুই ওর সাথে এমন করিস না। রাইসা, মা, তুমি আবিরের কথা কিছু মনে করো না। তুমি আসো, আবিরের পাশে বসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। তারপর রাইসাকে আবিরের পাশে বসানো হলো। রাইসা আবিরের পাশে বসে কেমন যেন একটা রাগের লুক নিয়ে আবিরের দিকে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। আবির সেটাকে পাত্তা দিচ্ছে না, সে চুপচাপ খেয়ে উঠে তার রুমে চলে আসে। আবির রুমে এসে সোফায় হেলান দিয়ে বসে টিভিতে কার্টুন চ্যানেল দেখতে থাকে। তার একটু পর রাইসা রুমে আসে। রাইসা রুমে এসে একটা রাগের লুক নিয়ে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। ম্যাডাম, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি দু এক পা করে পেছাচ্ছি আর রাইসা আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি পেছাতে খাটের সাথে বাড়িকে খাটের উপর পড়ে গেলাম। তারপর রাইসা আমার টি শার্টের কলার চেপে ধরলো আর আমার বুকের উপর উঠে বসলে। হারামজাদা, তুই কি আপনি আপনি লাগিয়ে রাখছিস? আর তোকে কে বলছে ওদেরকে বলতে যে আমি তোকে অফিসে ম্যাডাম বলে ডাকতে বলছি? আর একবারও যদি বাসায় আমাকে ম্যাডাম বলে ডাকিস তাহলে তোর নাক ফাটিয়ে দিব। ম্যাডাম শুধু অফিসে বলবি, বাসায় আমি তোর বউ। আমার অনিচ্ছাকৃতভাবে আমার অনিচ্ছাকৃতভাবে না হয় আমাকে বিয়ে করেছিস, তাই বলে তোকে বোঝার সুযোগ দিবি না। আপনাকে বোঝানোরই বা সুযোগটা আমাকে দেন কোথায়? সবসময় তো কেমন প্যারার উপরে রাখেন। কি বললি? কিছু না ম্যাডাম। তুই আমাকে আবারও ম্যাডাম বললি? তারা আজকে তো আমি তোকে একদম কাঁচা গিলে খেয়ে ফেলবো। ম্যাডাম বলবো না তো কি বলবো? কেন নিজের বউকে সবাই কি বলে? নাম ধরে ডাকবি, নয়তো বাবুর আম্মু বলে ডাকবি। আমি আপনাকে রাগী গুন্ডি বস বলে ডাকি? আসলে আমি কথাটা রাইসাকে রাগানোর জন্য বললাম। রাইসা রাগলে ওর মুখটা একদম লাল হয়ে যায়, আর আমি বরাবরই ও রাগী লাল মুখটার প্রেমে পড়ি। কি? আমি রাগী? আমি গুন্ডি, তাই না? তারপর আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে আবিরকে সেটা দিয়ে পেটাতে থাকলাম। কত বড় সাহস আমাকে বলে আমি নাকি রাগী, আমি নাকি গুন্ডি। ওরে মারে, ওরে বাবারে, এই মেয়েকে জোরে জোরে বালিশ দিয়ে আমাকে মারতেছে। অবশ্য মায়ের চেয়ে আরামই বেশি লাগতেছে। প্রায় মিনিট 3 ফাইটিংয়ের পর রাইসা থেমে গেল। কি হলো, বউ হাঁপিয়ে গেলে নাকি? হা হা হা। কুত্তা, হাসবি না একদম, না হলে কিন্তু তোর সব দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে দিব। তাহলে তোমাকেই সবাই ফোকলা আবিরের বউ বলবে। হা হা হা। বলেই দিলাম এক দৌড়। আমি দৌড়াচ্ছি আর রাইসা আমার পেছন পেছন দৌড়াচ্ছে। এক পর্যায়ে সিঁড়ির কাছে এসে আমি দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখি রাইসা আমার পেছন পেছন দৌড়াতে গিয়ে ফ্লোরে পড়ে যাচ্ছে। তাই আমি সাথে সাথে দৌড়ে পেছনে গিয়ে রাইসাকে ধরে ফেললাম। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। আশেপাশে কে আছে তা দেখার টাইম নেই। আমি যেন ডুবে গেছি রাইসার চোখের অনন্ত মায়ায়। হুঁশ ফিরল কারো উহু উহু শব্দের আওয়াজে। তারপর মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। সরি, আমি মনে হয় ভুল সময় রুম থেকে বের হয়ে আসলাম। দেবরজি যা করবে রুমে গিয়ে করো না। দেবরজি যা করবে রুমে গিয়ে করো না। এভাবে ওপেন বাসার মধ্যে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতেছো কেন? ভাবি, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। রাইসা লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল। সরি ভাই, আমি তোমার বউকে ভাগিয়ে দিলাম। মন খারাপ করো না, রুমে যাও। তারপরে ওখানে গিয়ে যত ইচ্ছা রোমান্স করো, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। ইস, মান সম্মান যা ছিল সব শেষ হয়ে গেল। আবির তার রুমে এসে বিছানার ওপর বালিশে হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলতেছিল।
তখনই হঠাৎ করে একটু পর কোথা থেকে যেন রাইসা এসে ছো মেরে আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এই যে মিস্টার, অফিসে কাজ ফাঁকি দেওয়া আর বাসায় কার্টুন দেখা, ফোনে গেমস খেলা ছাড়া তোমার কি কোনো কাজ নেই? বিছানা ছাড়ো, আমি ঘুমাবো। হ্যাঁ, তা ঘুমাও না, তোমাকে ধরে রাখছে কে? ঘুমাবো, তুই বিছানা থেকে নাম আর গিয়ে সোফায় শো। কি সোফায় গিয়ে শোবো মানে? বউ থাকতে আমি সোফায় গিয়ে কেন শুবো? কে তোর বউ? কেন, তুমি একটু আগে তো বললে তুমি আমার বউ। আমার বয়ে গেছে তোর বউ হতে। কি দেখলেন তো আপনারা? এজন্যই কোনো এক কবি বলেছেন যে মেয়েদের মন আবহাওয়ার মতো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। তুমি যখন আমার বউ নাও তখন আমাকে বিয়ে করলে কেন? কেন কেন আবার? আমার আব্বুর কথায়, আমি ছোটবেলা থেকে আব্বুর কথা কখনো অমান্য করিনি, তাই বরাবরের মতো আব্বুর কথায় তোমাকে বিয়ে করতে রাজি হই। না হলে তোমার মতো হাবলা ছেলেকে বিয়ে। কি আমি হ্যাবলা? তুই জানো কত কত মেয়ে আমার পেছনে ঘুরে? কথাটা বলার সাথে সাথে রাইসার মুখের এক্সপ্রেশন কেমন চেঞ্জ হয়ে গেল। ওই কি বললি? তোর পেছনে মেয়েরা ঘুরে? সত্যি করে বল, তোর কয়টা গার্লফ্রেন্ড আর কার কার সাথে রিলেশন করিস? তুই সব বল। কি হলো, কথা বলছিস না কেন? কয়টা মেয়ের সাথে প্রেম চলছে তোর? রাইসা আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ভয়ে আবির কোনো কথা বলছে না। আবির চুপচাপ খাট থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে সোফায় গিয়ে নিজেকে ঢেকে শুয়ে পড়ে। পরদিন সকালে প্রথমে ঘুম ভাঙে রাইসার। তারপর রাইসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে কিচেনে যায় নাস্তা বানাতে। তারপরে নাস্তা বানানো শেষ করে রুমে এসে রাইসা আবিরকে জাগাবে বলে এসে দেখে আবির আগেই ঘুম থেকে জেগে গেছে আর সে ব্রাশ করে এসে শুয়ে শুয়ে ফোন নিয়ে পড়ে গেছে। ও, তুমি উঠে গেছো? তাড়াতাড়ি নিচে আসো, আমি আর শাশুড়ি মিলে তোমার জন্য নাস্তা বানিয়েছি। তারপর আমি ফোনটা রেখে দেখি রাইসা শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে। ওকে দেখে আমার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। সাথে সাথে ওকে জড়িয়ে ধরলাম। ওই কি করতেছিস? ছাড় বলতেছি, কালকের মতো আবার ভাবি এসে পড়বে। ছাড়তে পারি একটা শর্তে। কি? আমার দুই গালে দুইটা পাপ্পি দিতে হবে। কি? আমি পারবো না। তাহলে আমিও তোমায় ছাড়বো না বলে রাইসাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আচ্ছা, দিচ্ছি। তারপর রাইসা আবিরের দুই গালে দুইটা পাপ্পি দেয়, কিন্তু আবির আর রাইসাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুহূর্তের মধ্যেই সে রাইসার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রাইসা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু আবিরের শক্তির সাথে সে পেরে উঠছে না। এর মধ্যেই আবিরের আম্মুর ডাক চলে আসলো আর সাথে সাথে আবির রাইসাকে ছেড়ে দিল। আবির রাইসাকে ছেড়ে দিতেই রাইসা দৌড়ে নিচে চলে গেল আর আবির তার ফোনটাকে চার্জে রেখে দিয়ে নিচে ড্রয়িং রুমে নাস্তা করতে চলে আসলো। সবাই মিলে একসাথে বসে নাস্তা করছে। তখন হঠাৎ আবিরের ভাবি বলল, আবির, তোমার ঠোঁট লাল কেন? এই রে, ধরা খেয়ে গেলাম মনে হয়। না না, মানে ভাবি। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তারপর আবির মাথা উঁচু করে সবার দিকে তাকিয়ে দেখে তার আম্মু ভাবি সহ দুজনেই মিটি মিটি হাসছে। আর রাইসা তো লজ্জায় একদম লাল হয়ে গেছে। ও চুপচাপ খাবার প্লেটের দিকে মুখ করে খাবার নাড়াচাড়া করে যাচ্ছে। আবির লজ্জায় আর সেখানে বসতে পারে না, তাই সে তার আম্মুকে বলে, আম্মু, আমি যাই, পরে খাবো। বলেই আবির তার রুমের দিকে দৌড় লাগালো। তারপর সবাই হেসে উঠল। রাইসা, আমাদের বাসার একটু পাশেই একটা মেলা বসছে, আমরা সবাই বিকেলে সেখানে যাব। আবিরকে নিয়ে তুমি রেডি থেকো। তারপর রাইসা তানিয়ার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। আর খাবার শেষ করে রুমে এসে রাইসা আবিরকে কথাটা জানিয়ে দেয়, বিকেলে তাকে ভাবিদের সাথে ঘুরতে যাচ্ছি, রেডি থেকো। কথা মতো আবির বিকেলে রেডি হয়ে নিচে সোফায় বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। ওইদিকে রাইসা রুমে রেডি হচ্ছে। একটু পর আবির দেখে রাইসা সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। হলুদ শাড়ি, কপালে হলুদ টিপ, হাতে চুড়ি, সেই সাথে চোখে কাজল আর হালকা মেকআপে রাইসার চুলগুলো খোলা। এইভাবে রাইসাকে দেখার পর আবির পুরো ক্রাশ খেয়ে যায়। আবির হা হয়ে রাইসার দিকে তাকিয়ে থাকে। হয়েছে ভাই, এমন হাঁ করে দেখতে হবে না, এটা তোমারই বউ। আবির তানিয়ার কথায় হুঁশে ফিরে আসলো। তারপর তারা সবাই মিলে মেলা দেখতে চলে গেল। সেখান থেকে ফিরতে তাদের রাত 9টা বেজে যায়। রাতের দেরিতে বাসায় ফেরার কারণে ওদের বাসায় আর রান্না হয়নি, তাই রাতে সবাই একরকম খালি পেটে শুয়ে পড়ে। রাতে আবিরের কিছুতেই ঘুম আসছিল না, তাই সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল।
তখন রাইসা রুমে সিগারেটের গন্ধ পেয়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে আসে। ছি, কি বাজে গন্ধ! কুত্তা, তুই কি গাঁজা খাচ্ছিস রুমের মধ্যে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কখনো গাঞ্জা খাইছো? কি বললি তুই? একটা লাথি দিয়ে কিন্তু বেলকনি থেকে ফেলে দিব বললাম। হুম, গাঞ্জা খাইছো কখনো? যে গাঞ্জার গন্ধ জানো? এইটা সিগারেট। আর তুমি এখানে কি করো? তোমার না ঘুমানোর কথা? যাও গিয়ে শুয়ে ঘুমাও। আমার ঘুম পাচ্ছে না, আমার ক্ষুধা লাগছে। তো এত রাতে আমি আপনার জন্য কি ইউটিউব থেকে খাবার অর্ডার করব? না, ইউটিউব থেকে খাবার অর্ডার করা লাগবে না। আমি এখন বাহিরে গিয়ে খাবো। তোমার বাইক বের করো। এখন কয়টা বাজে? তোমার কোনো খবর আছে? এইটা গাজীপুর, এখানে এত রাতে কিছু পাওয়া যাবে না। তুই আমাকে না নিয়ে কেমনে বললি কিছু পাওয়া যাবে না? ভালোই ভালোই আমাকে বাইরে নিয়ে চল, না হলে কিন্তু এক্ষুনি শাশুড়িকে গিয়ে বলবো যে তুই এত রাতে রুমে সিগারেট খাচ্ছিস আর আমার উপর অত্যাচার করতেছিস। যাবে না? না না, আপনাকে আর সেই কষ্ট করতে হবে না। আমি আপনাকে বাহিরে নিয়ে যাব, চলেন। গুড। আপনি ব্যালকনিতে গিয়ে আগে নিচে নামেন। এত রাতে বাসার ভেতর দিয়ে যাওয়া যাবে না, কেউ দেখলে হয়তো আমাদের যেতে দিবে না। তারপর কথা মতো আবির ব্যালকনি দিয়ে প্রথমে নিচে নামে, তারপর রাইসাকে কোলে করে নিচে নামায়। আবির চুপি চুপি ওর বাইক বের করে নিয়ে রাইসার পাশে আসে আর রাইসাকে তার বাইক ঠেলা দিতে বলে। ঠেলা দেন। কি? আমি ঠেলা দিব মানে? আস্তে কথা বলো, বাসার কেউ শুনতে পারলে ঘুম থেকে উঠে যাবে, তখন আর বাহিরে এসে খাইতে পারবা না। দিচ্ছি। হইছে, এবার ওঠেন। উঠবো মানে? এতক্ষণ ধরে যে আমাকে দিয়ে বাইক ঠেলালেন, আমি ঘেমে গেছি না? আরে বাসার নিচে বাইক স্টার্ট করলে সবাই জেগে যেত না? তখন আপনাকে আমাকে কি এত আগে বের হতে দিত বলেন? তাই তো এমন করছি। ঠিক আছে, আমি আপনার বাইকে উঠবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বাইকে আমি ঠিকই উঠবো, কিন্তু হঠাৎ করে কোনো রকম ব্রেক চাপা যাবে না, আর 40 স্পিডের বেশি বাইক চালানো যাবে না। আচ্ছা ঠিক আছে, উঠুন। তারপর রাইসা আবিরের বাইকে উঠে পড়ে আর আবির পুরো সেফটির সাথে বাইক ড্রাইভ করতে থাকে। নিঝুম রাতে রাস্তার দুপাশের ল্যাম্পপোস্টের আলোর মধ্যে ছুটে চলছে আবির আর রাইসা। একদম নীরব শহর, সুন্দর আলো, সেই সাথে হালকা মিষ্টি বাতাস এসে লাগছে রাইসার খোলা চুলে। একটু দূরে যেতেই রাইসা বাইকের ওপর দাঁড়িয়ে দু হাত দুপাশে মেলে দিয়ে মুহূর্তটাকে অনুভব করতে থাকে। তারপর আবির তার এক পরিচিত হোটেলে রাইসাকে নিয়ে আসে আর বলে, কি খাবে বলো? যা আছে সব খাবো। তারপর আবির ওয়েটারকে বলে দেয়, ভাগিনা, খাবার যা যা আছে সব তোমার মামিকে দিয়ে দাও। তারপর কথা মতো ওয়েটার রাইসার সামনে সব খাবার নিয়ে এসে রেখে দেয় আর আস্তে আস্তে রাইসা সবগুলো খাবার টেস্ট করতে থাকে। রাইসা খাচ্ছে আর আবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইসার খাওয়া দেখতেছে। রাইসাকে খেতে দেখে আবিরের হঠাৎ ছোট বাইরে পেয়ে যায়, তাই আবির একটু ছোট বাইরে করার জন্য হোটেল থেকে বের হয়ে একটু রাস্তার পাশে খোলা জায়গা খুঁজতে থাকে। এর মধ্যেই রাইসা খাওয়া শেষ করে পাশে তাকিয়ে দেখে আবির নেই। সেভাবে আবির হয়তো হোটেলের বিল না দিয়েই তাকে রেখে পালিয়েছে। এখন রাইসার কাছে তো টাকাও নেই, তাই সেও চুপচাপ হোটেল থেকে বের হয়ে দৌড়াতে থাকে। রাইসা দৌড়ে একটু সামনে আসলেই দেখে আবির রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতেছে। তখন রাইসা সুযোগ বুঝে পেছন থেকে আবিরকে জোরে এক লাথি দেয় আর আবির দেয়ালের সাথে গিয়ে বাড়ি খায়। ওই কি হলো? তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? তো কি করব কুত্তা, তুই আমাকে ওখানে একা বসিয়ে বিল না দিয়ে পালিয়ে আসছিস, তাই না? আরে না, আমি তো ছোট, বাইরে করার জন্য এখানে আসছিলাম। বিল সে তো আমি আগে 3000 টাকা পেমেন্ট করে দিছি। আর হোটেলের মালিক আমার পরিচিত। ওই দেখো, তোমাকে দৌড়াতে দেখে উনি টেনশনে তোমার পেছন পেছন আসছে। তারপর রাইসা পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি হোটেলের মালিক তার পেছনে পেছনে আসছে। তখন রাইসা একটু ভয় পেয়ে আবিরের পেছনে লুকিয়ে যায় আর হোটেলের মালিক আবিরকে বলে। তখন আবির বলে, না কোনো সমস্যা নেই, আসলে তোমার মামি আমাকে ছাড়া একদম থাকতে পারে না, তো তাই আমাকে না দেখে দৌড়ে আমাকে খুঁজতে চলে আসছে। তারপর আবির বিষয়টাকে ম্যানেজ করে নেয়। দেখছো, তোমার এইসব উল্টাপাল্টা কাজের জন্য উনি কি ধরে নিয়েছিল। হয়েছে, তোর আর বলতে হবে না, ফকির কোথাকার। এখন চল আমরা ঘুরবো। ঘুরবো মানে? এই রাতের বেলা কোথায় ঘুরবো? আমি জানি না। তারপর আবির রাইসাকে নিয়ে আবারও বাইক স্টার্ট করে আর রাতের বেলায় পুরো মহল্লাটায় একটা চক্কর দেয়।
তারপর ভোর হওয়ার একটু আগে আগে তারা বাসায় পৌঁছায় আর চুপচাপ ওদের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওরা কাউকে কিছু বুঝতে দেয় না। একে তো আবির ঘুম পাগল, তার উপর আবার গতকাল রাতে লেট করে ঘুমানোর জন্য দুপুরবেলা পর্যন্ত ঘুমিয়ে আছে আবির। আর রাইসা অনেক আগেই উঠে গেছে। আবিরের ঘুম ভাঙে তার ভাবির ডাকে। আবির, এই আবির, উঠো না ভাই। কি হলো রাইসা, এখন আবার ডাকছো কেন? আরে রাইসা না, আমি তোমার ভাবি। ও ভাবি তুমি, বলো কেন ডাকো? সারা রাত কি করো যে দিনের বেলা তো এতক্ষণ ঘুমাচ্ছ? জলদি উঠো, দেখো বেলা দুপুর 2টা বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে আসো। তারপর আবির বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখে টেবিলের ওপর তার প্রিয় খাবার বিরিয়ানি সাজানো। বিরিয়ানি দেখে আবির খেতে বসে যায়। তারপর আবির খাওয়া শেষ করে তার ভাবিকে বলল, এটা কে রান্না করছে? কারণ আজকের রান্না একদমই ভিন্ন। ভাবি এটা কে রান্না করছে? কে আবার? তোমার বউ রান্না করেছে। আবির কথাটা শুনে বেশ অবাক হয়ে যায়, এবার রান্নাও করতে পারে। তারপর আবির তার মতো খেয়ে উঠে রুমে চলে যায়। রাইসা তার দিকে তাকিয়েছিল, হয়তো ভেবেছিল আবির তার রান্নার তারিফ করবে, কিন্তু সে কিছুই বলেনি। আবির খাওয়া শেষ করে প্লেটে হাত ধুয়ে আবির তার রুমে চুপচাপ চলে যায়। একটু পর তার ভাবি তানিয়া তার রুমে আসে। আবির, তুমি কিন্তু এটা একদম ঠিক করোনি। রাইসা এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো, আর তুমি ওকে কিছু না বলেই চুপচাপ খেয়ে উঠে চলে আসলে। মেয়েটা মন খারাপ করে বসে আছে এখন, সকাল থেকে কিছু খায়ওনি। আমি এখন আমি সাধলাম বলে খাবে না। খাবে কিভাবে? কাল রাতে একাই যে 3 দিনের খাবার খেয়ে নিয়েছে। যাই হোক, রাইসা এখনো খাইনি। ভাবি তুমি আমাকে রাইসার খাবারটা দাও, আমি গিয়ে দেখছি ও কিভাবে না খায়। তারপর আমি খাবার নিয়ে রাইসার রুমে যাই। গিয়ে দেখি রাইসা বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে রাইসার পেছনে গিয়ে দাঁড়াই। এই যে মিস রাগিনী, এদিকে একটু তাকাবেন। তোকে না বলছি আমাকে এসব ভুলভাল নামে ডাকবি না? তারপরেও তোর কত বড় বলার সাহস, আমাকে এইসব নাম ধরে ডাকিস? এইটুকুতে সাহসে কি দেখলে? এটা আমার আব্বুর বাসা, আর এখানে তুমি আমার বউ। একবার শুধু পার্মানেন্টভাবে আমাদের বাসায় আসো, তখন দেখবে। ফালতু কথা রাখ, আর বল এখানে কেন আসছিস? বারে আমার বউটা না খেয়ে থাকবে আর আমি আসবো না? তা কি করে হয়? নাও হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেই। আমি খাই আর না খাই তাতে তোর কি? তুই যা এখান থেকে, যত সব ঢং। আমি খাবো না। ঠিক আছে, আমিও জানি কিভাবে খাওয়াতে হয়। তারপর আমি জোর করে রাইসাকে আমার কোলের উপর বসিয়ে দিলাম। আবির ছাড়ো বলতেছি আমায়, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা খারাপ হবার তা আমার সাথে হবে। এখন তুমি আগে খেয়ে নাও। রাইসা আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু সে ব্যর্থ। আমি প্লেট থেকে একটু ভাত উঠিয়ে নিয়ে রাইসার মুখের সামনে ধরিয়ে রাইসা রাগীভাবে আমাকে দেখে। আমাকে দেখার অনেক সময় পাবে, আগে খেয়ে শক্তি বাড়িয়ে নাও, তারপর আমাকে মন প্রাণ ভরে দেখো। আমার কথায় রাইসা একগাল হেসে দিল। বুঝলাম আমি ওর রাগ ভাঙাতে সক্ষম হয়েছি। আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার দিকে তাকিয়ে থাকবো? রাইসা কথা বলতে আমি ওর মুখে ভাত তুলে দিই, আর ও কথা বলতে পারতেছে না। আমার বেশ হাসি পাচ্ছে ওর খাওয়া দেখে। পরের দিন আবির অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তারপর ফ্রেশ হয়ে সে রাইসাকে খুঁজতে থাকে, কিন্তু সে রাইসাকে কোথাও দেখতে পায় না। ভাবি ভাবি রাইসা কোথায়? কি ভাই, ঘুমের মধ্যে কি স্বপ্ন থেকে উঠলি যে সকাল সকাল ঘুম থেকে উঠে বইয়ের খোঁজ করছিস? ভাবি তুমিও না, খালি আমাকে লজ্জা দাও। তোমার রাইসা তো বাপের বাড়ি চলে গেছে, যাও তুমিও ঘুমাও আরো। কি রাইসা চলে গেল? আমাকে একবার বললেও না? আমি কি ওর কেউ না? দেখ, রাগে আগুন হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে আমার কলিজার বন্ধুটাকে কল দিলাম। হ্যালো বন্ধু, কোথায় তুই? আমি তো লেকের পারে, কোথায় তুই? তোর কোনো পাত্তাই নাই যে। দাঁড়া আমি আসছি। ওকে আয়। তারপর আবির একটা রিক্সা নিয়ে লেকের পাড়ে পৌঁছে গেল। গিয়ে দেখে তার কয়েকজন বন্ধু সেখানে বসে আড্ডা দিচ্ছে। আবির 2 দিন পর এদের সাথে দেখা করলো। সবাই মিলে আড্ডায় মেতে গেল। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারা সবাই একটা রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে তারা সবাই বসলো। আবিরের বন্ধুদের মধ্যে কেউ জানে না যে আবির বিয়ে করছে। তা আবির, তোর খবর কি? বিয়ে শাদী করবি কবে? করব বন্ধু, করব। আগে তোর বিয়েটা হোক, তারপর আমি ঠিক করব। আমি বলি কি, তোকে অনেক মেয়েই পছন্দ করে, আর আমার তো পুরা কপাল। তুই শুধু একবার বল, তোর পেছনে আমি মেয়েদের লাইন লাগিয়ে দিব। আমার লাগবে না, তুই বরং তাড়াতাড়ি একটা বিয়ে করে আমাদের ভাবে এনে দে। তারপর শালি টালি থাকলে না হয় একবার দেখা যাবে।
আমি তো বন্ধু, তোর জন্য শালি ছাড়া বিয়েই করবো না। আমার শালিকাকে বিয়ে করিস তার আগে এখন একটা বিয়ে কর। তুই শুধু বল তোর কেমন একটা মেয়ে পছন্দ, তুই যদি বলিস তাহলে আমি তোকে স্বর্গ থেকে অপসরে এনে দিব। আমার অপসরা লাগবে না বন্ধু, আমাকে বোঝার মতো একজন হলেই হবে। তুই বল তোর কেমন মেয়ে পছন্দ, তুই বললে আমি তোকে পরে এনে দেবো। তারপর ওদের খাবার চলে আসে আর হোটেল মালিক আবিরকে দেখে বলে। কথাটা শুনে আবির এর বন্ধুরা সবাই চমকে ওঠে। না ভাগিনা, তুমি যাও। কে বন্ধু, তুই আমাকে না বলে বিয়ে করে নিছিস? শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। তারপর আমি ওদের সব বুঝিয়ে বললাম। যা শালা, তুই এটা কোনো কাজ করলি? আচ্ছা ভাবি কি দেখতে কেমন রে? কবে দেখা করাবি ভাবির সাথে? খুব তাড়াতাড়ি, এখন খাবারটা শেষ করে তাড়াতাড়ি চল, আমাকে বাসায় যেতে হবে, আম্মু কল দিচ্ছে। তারপর আবির রাতে বাসায় চলে আসে। খুব ক্লান্ত সে, তাই বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসে আবিরের। আবিরের ভাবি আবিরকে রাতে খাওয়ার জন্য ডাকতে আসলে দেখে আবির ঘুমিয়ে পড়ছে। তাই সে আবিরকে আর জাগায় না। আবিরের রুমের দরজা চাপিয়ে দিয়ে রুম থেকে চলে যায়। পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে একটি মেসেজ দেখে লাফিয়ে ওঠে। মেসেজটি ছিল রাইসার। সেখানে লেখা ছিল, আজ থেকে তোমার ছুটি শেষ, কালকে থেকে অফিস শুরু হতে চলেছে। তোমার ছুটিতে করার জন্য কিছু কাজ দিয়েছিলাম, কালকে সব ফাইলগুলো কমপ্লিট চাই, না হলে খুব খারাপ হবে, আগেই বলে দিলাম। আবির মেসেজটা পড়েই মনে মনে কাঁদতে শুরু করে দেয়। কারণ ও তো এই ছুটির কয়েকদিন আনন্দ ফুর্তিতে কাজের কথা সব ভুলেই যায়। আবির ভাবে রাইসা তো এই কয়েকদিন তার সাথেই ছিল, তাও সে একবার আবিরকে কাজের কথা মনে করিয়ে দিল না। আর কাল ফাইলগুলো জমা দিতে হবে, তাই একদিন আগে আবিরকে কাজের কথাটা মনে করিয়ে দিল। রাইসা আবির এখন কি করবে বুঝতে পারছে না। আবির তাড়াতাড়ি করে উঠে হাত মুখ ধুয়ে ল্যাপটপ আর অফিসের ফাইলগুলো নিয়ে বসে যায়। অনেক বেলা হয়ে যাওয়ায় উঠল না আবির। আবির নাস্তা করতে যাচ্ছে না বলে তার ভাবি তানিয়া আবিরের রুমে আসে। আবির ভাই, উঠছিস তুই? হ্যাঁ ভাবি, কিছু বলবে? এ কি, তুই ঘুম থেকে উঠে পড়েছিস? আমি ভাবছিলাম তুই এখনো ঘুমিয়ে আছিস, তাই ডাকতে এসেছি। কিন্তু তুই তো ঘুম থেকে উঠেই ল্যাপটপ নিয়ে বসে আছিস। তুই তো ঘুম থেকে উঠেই ল্যাপটপ নিয়ে বসে আছিস, যে নাস্তা করবি না? আর বলো না ভাবি, কাল থেকে অফিস কিছু কাজ করা বাকি রয়ে গিয়েছে, সেগুলো আজকের মধ্যে করতে হবে। তাই বলে তুই সকাল সকাল না খেয়েই কাজ করবি? পাগল। কি আর করব বলো, ভালো এই কদিনে তো সব ভুলে গেছিলাম। আর কাল থেকে আমার অফিস। মহারানী একটু আগে আমাকে মেসেজ করে কাজের কথা মনে করিয়ে দিল। ও আচ্ছা, এখন একটু রাখ ওসব, আয় খেয়ে নে, তারপর যত ইচ্ছে কাজ কর। না ভাবি, এখন যেতে পারবো না, তুমি বরং আমার খাবারটা আমার রুমে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাচ্ছি। তারপর কথা মতো আবিরের ভাবি আবিরের রুমে নাস্তা দিয়ে গেল। বেচারা আবির নিজের বউয়ের প্যারায় রুমে খাচ্ছে, রুমেই কাজ করতেছে। আবির সারাদিন আর বাসা থেকে বের হয় না, কারণ আজকের মধ্যে যেভাবেই হোক তার অফিসের ফাইলগুলো কমপ্লিট করতেই হবে, না হলে রাইসা তো তার 12টা বাজিয়ে ফেলবে। কাজ করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়, কিন্তু আবিরের কাজ এখনো বাকি আছে। সারাদিন ল্যাপটপের সামনে একটানা বসে কাজ করাতে প্রচুর মাথায় যন্ত্রণা করছে আবিরের ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলেও তার কাজ থামিয়ে রাখেনি। ল্যাপটপের চার্জ শেষ হলে সে তার পিসিতে কাজ চালিয়ে গেছে। কাল সবারই যে ছুটি শেষ তা না, অনেকেই কালকে অফিস ছুটি নিছে, কিন্তু আবির যখন রাইসার কাছে ছুটি চেয়েছে তখন সে আবিরকে ছুটি দেয়নি। সবই আবিরের কপাল। রাত প্রায় শেষের দিকে কাজ শেষ করে ঘুমোতে যায় আবির। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তাই বিছানায় বালিশে মাথা দিতেই কখন সে আবির ঘুমিয়ে পড়ে তা সে নিজেই বলতে পারে না। সকালে ঘুম ভাঙে আবিরের ভাবির ডাকে। আবির ভাইও, দেখ কয়টা বাজে, তো না অফিস আছে আজকে? রাইস আমায় ফোন করে বললো তোকে যেন ঠিক সময় ঘুম থেকে তুলে দিই। উফ শিট, ভাবি তুমি আমায় এতক্ষণে ডাকলে, আরো আগে ডেকে দিবে না? আমি তো তোকে এর আগেও দুবার ডেকে গেলাম, তুই তো আরো যেন পাশ ঘুরে ভালো করে শুয়ে পড়লি। ঘুম ছাড়তেছিল না যে। এখন শরত আজ অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে শার্ট পরে অফিসের ফাইলগুলো নিয়ে রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে পড়লাম। হঠাৎ ভাবি পেছন থেকে হাসতে হাসতে বলল, এই পাগল, এভাবে কোথায় যাচ্ছিস তুই? অফিসে যাচ্ছি ভাবি, ফিরে কথা বলবো। আরে
ভাই তুই কি হাফ প্যান্ট পরে অফিস যাচ্ছিস? এভাবে তোকে কি অফিসে সবাই ঢুকতে দিবে? সত্যিই তো, তাড়াহুড়োতে যে প্যান্টটা চেঞ্জ করব সেটাও ভুলে গেছি। ভাবি না বললে তো আজকে এভাবেই বাসা থেকে বের হয়ে যেতাম। কেউ দেখলে মান সম্মান সব আমার ধুলোয় মিশে যেত। সরি ভাবি, তাড়াহুড়োতে মনে ছিল না। তারপর আমি আবার রুমে ফেরত যেয়ে প্যান্ট পরে আবার দৌড়ে বাসা থেকে বের হয়ে আসি। তারপর আবির তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে অফিসের দিকে এগোতে থাকে। একটু পরপরই মাথায় কেমন চক্কর দিচ্ছে আবিরের, হয়তো কাল রাতে না ঘুমিয়ে কাজ করার জন্য। কিন্তু এটা সে তার বউকে, সরি বসকে বললেও কোনো কাজ হবে না, কারণ আবির এর আগেও এমন অজুহাত দেখিয়ে কয়েকদিন ছুটি নিয়ে তার বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে গেছিল। পরে সেটা আবার রাইসা জেনে গেছিল। তারপর সে আবিরের আব্বুকে বলে দিয়েছিল। তারপর আবিরের আব্বু আবিরকে খুব বকা দিয়েছিল। তাড়াতাড়ি করে প্রায় 2 ঘন্টার পরে তার অফিসে পৌঁছলো আবির। তারপর আবির তার গাড়িটা পার্ক করেই তার কেবিনে এসে বসতেই অফিসের একজন সিকিউরিটি গার্ড এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছেন। তারপর আবির কোনো মতে চোখে মুখে একটু জল দিয়ে চুলগুলো ঠিকঠাক করে রাইসার সামনে গেল। আসতে পারি ম্যাডাম? আসুন মিস্টার আবির। তা আপনার ঘড়িতে কয়টা বাজে এখন? মানে আসলে কি মানে আসলে করছেন? হ্যাঁ, এটা অফিস, আপনার বাসা না। যখন খুশি নবাব পুত্রের মতো আসবেন, যখন খুশি যাবেন। এখানকার একটা নিয়ম আছে, অফিসে তুমি যা ইচ্ছা করতে পারো না। যাও, গিয়ে যে ফাইলগুলো দিয়েছি সবগুলো নিয়ে এসো, আমি চেক করব। জি আনছি। আমি রাইসাকে কিছু বললাম না, কারণ ও খুব রেগে আছে। জানি না কেন যে ও এত রাগ করে। আমি ফাইলগুলো রাইসাকে এনে দিয়ে দিলাম। রাইসা এক এক করে সব ফাইল চেক করছে। এগুলো কি করেছো? এত ভুল কেন? কোনো কাজ ঠিকমতো করতে পারো না? বেশ জোরে জোরে রেগে কথাগুলো বলে রাইসা। রাইসার রুম থেকে শব্দ বের হয় না বলে কেউ হয়তো শুনতে পারে না ভেতরে কি কথা বলা হচ্ছে। না হলে আজ সবাই রাইসার কেবিনে এসে ভিড় জমাতো কি হচ্ছে দেখবার জন্য। কোথায় দেখি কি এত ভুল হয়েছে। আমি দেখে বললাম, এটা তো একটা সামান্য ভুল, এর জন্য এত চেঁচামেচির কি আছে রাইসা? কি? এইটা তোর কাছে সামান্য ভুল? এই তুই কি বললি আমি চেঁচামেচি করি? তোর সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকবার? রাইসা, আমি তোমায় নাম ধরে ডাকতেই পারি, আমি তোমার স্বামী। এসেছেন আমার স্বামী। বাবা যে কি জন্য তোর মতো ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে বাবাই জানে। পারিস কি নিজের বাবার টাকার উপর বসে খাওয়া ছাড়া? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি, তুই তো অনেক কিছুই পারিস, মেয়েদের জীবন নিয়ে খেলা করতে পারিস। আমি তো অবাক। রাইসা কি বলছে এসব কিছুই বুঝে উঠতে পারছি না। রাইসা কি বলছো এসব? কি বলছি তুই বুঝিস না? খুব ভালোই তো নাটক করতে পারিস। কথাটা বলেই জোরে টেবিলের উপর হাত দিয়ে পাড়ি দিল রাইসা। রাইসা আগে শান্ত হও, আমার কথা শোনো। বলেই আমি রাইসার গাল ছুঁতেই আমার হাত বাড়িয়ে দিলাম। একদম আমাকে স্পর্শ করবি না, হাত কেটে দিব কিন্তু। কিন্তু আমি কি এমন করেছি? তুমি এমন করতেছো কেন? কিসের নাটক করছি আমি? তুই কিছু করিসনি। আমি ভুল করেছি তোর মতো একটা লম্পটকে বিয়ে করে, যে নিজের বিয়ে করা বউ রেখে অন্য মেয়েদের বলতে পারে না যে তার বউ আছে। সে আবার কিসের স্বামী যে নিজের বউয়ের পরিচয় দিতে লজ্জা পায়? ছি ছি, আমার ভাবতেই কেমন লাগতেছে। রাইসা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কখন কার কাছে তোমার কথা লুকালাম? কেন তোর মনে নাই? আমি চলে আসার পর তুই ওই হোটেলটাতে বসে তোর বন্ধু বান্ধবীদের প্রথমে কি বলেছিলি? তুই নাকি বিয়েই করিসনি, বলিসনি তুই এগুলো? 2টা ছেলে আর 2টা মেয়ের সামনে এগুলো বলিসনি তুই? কি ভাবছিস আমি জানবো না কিছু? আরে ওরা তো আমার ফ্রেন্ড ছিল। আচ্ছা তুমি কি করে দেখলে ওগুলো? ভাবি তো বলছিল তুমি চলে গেছো তোমাদের বাসায়, আর আমি তো তোমাকে ওই হোটেলে খেয়াল করিনি। তোর এই কথা শোনার পর কি মনে করিস আমি বসে বসে তোর প্রেম প্রীতি দেখবো? আমি চলে আসছি। আমি ওখানে খাবার পার্সেল নিতে গেছিলাম তোর আর আমার জন্য। আচ্ছা, আমার দোষ কোথায় ছিল বলতো? আমায় একবার বলে দিতি, আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিতাম। কি দরকার ছিল এইভাবে আমার মন নিয়ে খেলার? সারা রাত আমি এগুলো ভেবে ঘুমাতে পারিনি। ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক না কেন আমি সব বানিয়ে নেব নিজের সাথে। আমি রাইসার দিকে তাকিয়ে দেখি রাইসার চোখ পানিতে টলমল করছে।
হয়তো আমার এই সামান্য কথাতে খুব কষ্ট পেয়েছে আমার পাগলিটা। রাইসা, তুমি তাহলে ওই দিন আমার সম্পূর্ণ কথা না শুনেই চলে এসেছো? তুমি জানো কি সব কথা? থাক, তোকে আর আমাকে শোনাতে হবে না, আর আমি শুনতেও চাই না। আর হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাকে মুক্ত করে দেব। তারপর তুমি সেই মেয়েগুলোকে বিয়ে করে নিও। আমার বাবাকে কিংবা ফ্যামিলির কাউকে কিছু বলো না, তারা সবাই তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। রাইসা প্লিজ আমার কথাটা শোনো। তুমি এখন আসতে পারো, প্লিজ চলে যাও এখান থেকে, না হলে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। তারপর আবির চুপচাপ রাইসার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসে, কারণ রাইসা যে পরিমাণ রেগে আছে এতে আবির ওকে কিছু বললেও শুনবে না, বরং উল্টো পাগলামো করবে। আবিরের কেবিনে এসে কাছের দেয়ালের মধ্য দিয়ে রাইসার কেবিনের দিকে তাকিয়ে দেখে রাইসা ওর চোখের পানি মুছছে। আবির তখন বিষাদ এক মন নিয়ে নিজের চেয়ারে বসে। এই সামান্য একটা কারণে রাইসা তার সাথে এমন করলো আর তাকে মুক্তি দিয়ে দিবে? আবির তো রাইসার এসব রাগে অত্যাচারে রাইসার মায়ায় পড়ে গেছে। যদি রাগের মাথায় রাইসা সত্যি সত্যি আবিরকে ডিভোর্স দিয়ে দেয় তখন কি হবে? আবির কিভাবে থাকবে রাইসাকে ছাড়া? যেভাবেই হোক রাইসাকে বোঝাতে হবে। নিজের কেবিনে ফিরে এসে এগুলোই ভাবছে আবির। ঠিক তখনই আবিরের ফোনে একটা কল আসলো। আবির ফোন রিসিভ করে দেখে ওপাশ থেকে তার বন্ধু রিয়াদ। কিরে মামা, কি করিস? কি আর করবো বলো, কিছুই তো নেই আমার কাছে করার মতো। হ্যাঁ, তুই এভাবে কথা বলছিস কেন? তুই তেমন করে কথা বলিস না। সবই পরিস্থিতি বন্ধু, পরিস্থিতি সব মানুষকে বদলে দেয়। ধুর শালা, কি সব বলিস? কি হয়েছে তোর? আমার আবার কি হবে, যা হওয়ার তো হয়েই গিয়েছে। কিছু তো মনে হয় হয়েছেই। আচ্ছা, তুই কোথায় আসিস বলতো? কোথায় আবার? অফিসে। কি, তুই না সেদিন বললি তোর ছুটি চলছে, এখন ছুটির পরের দিনই অফিস? আরে আমি কি আমার বাবা অফিসে কাজ করি নাকি? আমি তো আমার বউয়ের অফিসে কাজ করি। কি, তোর বউয়ের অফিসে কাজ করিস? তুই প্রথম পুরুষ যে নিজের বাবার বিরাট বিজনেস থাকা সত্ত্বেও বউয়ের অফিসে কাজ করছিস। বন্ধু, সবই আমার কপাল রে। আচ্ছা, তোকে কালকে কতবার কল দিলাম, ধরলি না যে? অবশ্য বউ পেয়ে গেছিস, এখন কে আর বন্ধুর কথা মনে পড়ে তোর? সারাদিন ফোনে বউয়ের সাথে কথা বলিস। না রে, তুই ভুল ভাবছিস। আমি কালকে কাজের চাপে বাসা থেকে বের হতেই পারিনি। সারা রাত জেগে অফিসের কাজের ফাইল কমপ্লিট করতে হয়েছে। তুই সারা রাত জেগে অফিসে কাজ করছিস, এটা বিশ্বাস হলো না। না রে দোস্ত, সারা রাত জেগে অফিসের কাজ করছি। কিন্তু কেন হঠাৎ সারা রাত জেগে এত চাপ নিতে হলো তোর? তারপর আমি রিয়াদকে সব কথা বললাম যে ছুটির কদিন আমি অফিসের ফাইলগুলো কমপ্লিকেট করার কথা ভুলে গেছিলাম। দোস্ত, তোর কপাল সত্যি খুব ভালো। আচ্ছা, এখন বল কবে দেখা করাবি ভাবির সাথে? দোস্ত, আমি একটু রাখছি, পরে তোকে কল করব বলে ফোনটা কেটে দিলাম। আমি ওর কথার কি উত্তর দিব? আমি তো ওদের সামনে রাইসাকে নিয়েই যেতে পারবো না। না না, আমি এসব কি ভাবছি? আমি এত সহজে হার মানব না। আমাকে যে করেই হোক রাইসার ভুল ভাঙাতেই হবে। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। এখন কি করি কিছুই তো মাথায় আসছে না। এদিকে মাথাটাও খুব ব্যথা করতেছে। চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকি চেয়ারে। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। ঘুম ভাঙে সিকিউরিটির ডাকে। স্যার। বলো, কি হয়েছে? স্যার, আপনার কি শরীর খারাপ? না, শরীর খারাপ কেন হবে? না মানে আজকে আপনাকে বেশ ক্লান্ত দেখা যাচ্ছে, আর আপনি ঘুমিয়ে পড়েছেন তাই। আসলে কালকে রাতে কাজ করতে গিয়ে ঘুমোতে দেরি হয়ে যায়, তাই এখন ঘুম ধরে গেছে। আচ্ছা বলুন, কি কাজের জন্য ডাকছেন? কোনো কাজ না স্যার, আসলে অফিস ছুটি হয়ে গেছে, আপনার কোনো সারা শব্দ নেই, তাই ম্যাডাম আপনাকে দেখে আসতে বলল। কি, অফিস ছুটি হয়ে গিয়েছে? কিন্তু এখন তো লাঞ্চ টাইম। ঘড়ির দিকে তাকিয়ে এই কথাগুলো বললাম। স্যার, কিন্তু আজকে ম্যাডাম হাফ ঘন্টাতে ছুটি দিয়ে দিয়েছে সবাইকে। কি, রাইসা সবাইকে ছুটি দিয়ে দিছে? তাহলে রাইসা কি চলে গেছে? না না ম্যাডাম, এখনো যায়নি, কিন্তু এখন চলে যাবে। ঠিক আছে, তাহলেও আপনি চলে যান। তাহলে রাইসা এখনো যায়নি? ওর সঙ্গে দেখা করার একটা চান্স আছে, এটা কিছুতেই মিস করা যাবে না। যে করেই হোক না কেন রাইসার ভুল ভেঙে দিতে হবে। আমি কেবিন থেকে বের হয়ে যাই রাইসার রুমের দিকে। গিয়ে দেখি রাইসা কেবিনে নেই। তার মানে এতক্ষণে বের হয়ে গেছে। তাড়াতাড়ি বাহিরে গিয়ে দেখা দরকার, তাই দ্রুত অফিস থেকে বের হলাম। গিয়ে দেখি রাইসা গাড়িতে মাত্রই উঠেছে। আমি রাইসা রাইসা বলে ওর কাছে যাই, কিন্তু আমার দিকে দেখি ও ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট করতে। রাইসা চলে যাচ্ছে আর আমি তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে।
তারপর আবির রাইসাকে ফোনে ট্রাই করলো, তাতেও রাইসা আবিরের ফোন রিসিভ করে না। কি আর করা, তারপর আবির বেচারাও তার গাড়ি বের করে বাসায় চলে আসে। আবির বাসায় আসতেই দেখে তার আম্মু অধীর আগ্রহে তার আসার জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে অনেক রেগেও আছে। আবির সিঁড়ি বেয়ে তার রুমের দিকে যেতে নিলে পেছন থেকে আম্মু তাকে ডাক দেয়। আবির, এদিকে আয় তো বাবা। আবির ভয়ে ভয়ে ওর আম্মুর সামনে গিয়ে দাঁড়ায়। পরিস্থিতি দেখে সে বুঝতে পারে যে তার উপর দিয়ে একটু পর বেশ ঝড় বয়ে যাবে। আশেপাশে শান্ত, তাই ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আবির, এদিকে আয় তো বাবা। তুই কি কোনো কাজ ঠিক মতো করতে পারিস না? এত মন ভোলা কেন তুই? কি হলো, কথা বলছিস না কেন? আহ মা, থাক না, ভাইটা আমার সবে মাত্র অফিস থেকে ফিরলো, আর আপনি ওকে বৌমা, তুমি জানো ও আজ কি করেছে? কি করেছো? ও আজ অফিসে ঘুমিয়ে পড়েছে। আর আমি কি শুধু এই জন্য বোকা দিছি? রাইসা নাকি ওকে কাজ করার জন্য অফিসে কিছু ফাইল দিয়েছে, ও সেগুলোতেও অনেক ভুল করেছে। আরও আছে তোমার দেবরের কথা। বেআই সাহেব কল করে বলতেছে বৌমা নাকি বাসা যাওয়ার পর খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্নাকাটি করতেছে। আমি সকালে ওদের বাসায় গিয়েছিলাম বৌমাকে নিয়ে আসতে, কিন্তু বৌমা কিছুতেই আসতে রাজি হয়নি। আবির, কান খুলে শুনে রাখ। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি চাই না তোর জন্য বৌমার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ুক। তুই যে করেই হোক রাইসার রাগ ভেঙে আয়, তার আগে বাড়িতে ফিরবি না। তারপর আবির বেচারা মন খারাপ করে বাসা থেকে আবারও বের হয়ে যায়। আবির হাঁটতে হাঁটতে কাছের একটা পার্কে চলে আসে। সময়টা প্রায় বিকেল 5টা। আবির পার্কের একটা বেঞ্চে বসে রাইসার ফোনে আবারও কল করতে থাকে, কিন্তু সে একই কথা, রাইসা তার ফোন রিসিভ করে না। তারপর আবির ভাবে রাইসাদের বাসায় যাবে, কিন্তু ওখানে গেলে যদি রাইসা আবার অতিরিক্ত রেগে যায়, তাকে বকে। আবির মনে মনে ভাবে আজ আর কিছু করা যাবে না, তার যা করার কাল অফিসেই করতে হবে। পার্কের মাঝে এক বেঞ্চে বসে বসে কথাগুলো ভাবছিল আবির। তখন হঠাৎ সামনে থেকে কেউ তার নাম ধরে ডাকে। এই আবির, আবির। আমি সামনে তাকিয়ে দেখি রিয়াদ আমাকে ডাকতেছে। বল। তুই এই সময় এখানে বসে কেন? কি আর করবো দোস্ত, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই রে। নেই মানে কি বলছিস তুই? তোকে কি আর বলবো এই পোড়া কপালের কথা। কি হয়েছে? ভাবিকে কি মানতে পারছিস না? আর তার উপর আম্মু আমাকে বাসায় যেতে মানা করেছে। কিন্তু আন্টি তোকে বাড়িতে যেতে না করে দিয়েছে, কিন্তু কেন? তারপর আমি রিয়াদকে সব বললাম। বুঝলাম দোস্ত, খুব ভালো করেছে আন্টি। ভাবির কপালটা খুব ভালো যে তোর আম্মুর মতো একটা শাশুড়ি পাইছে। আজকের দিনে কার এমন শাশুড়ি আছে যে ছেলের বউয়ের জন্য নিজের বাসা থেকে বের করে দেয়? একদম মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছে তোর বউ। জানি। আর আম্মুর কথাতে আমি একদমই কষ্ট পাইনি, বরং খুশি হয়েছি যে আম্মু রাইসাকে এত ভালোবাসে। আর রাইসা না রে, আমি অনেক ভাগ্যবান যে ওর মতো কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এখন কি করবি বলে ভাবতেছিস? কি আর করব, আজ তো কিছুই করা যাবে না, যা করবার কালকেই করব। আজ রাতটা না হয় কোনো মতে এখানেই কাটিয়ে দিব। এই শালা, তুই কি আমায় বন্ধু ভাবিস না? আমি থাকতে তুই সারা রাত এখানে থাকবি, তা ভাবলি কিভাবে? আমাদের বাসায় অনেক রুম খালি আছে, তুই চল আমার সাথে। না রে দোস্ত, তুই বলছিস তাতেই আমি অনেক খুশি। আমি কেন শুধু শুধু তোদের বাসায় গিয়ে তোদের কষ্ট দিব? দেখ আবির, আমার রাগ ওঠাস না। তুই তো আমার আম্মুকে আব্বুকে চিনিসই, তারা তোকে দেখলে মাথায় করে রাখবে। সবাই অনেক খুশি হবে তুই গেলে। সেসব আমি জানি রে, যে আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসে, কিন্তু চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। চল এক্ষুনি আমাদের বাসায়। তারপর রিয়াদ জোর করেই আবিরকে উঠিয়ে তাদের বাসায় নিয়ে গেল। আবিরকে বাসায় নিয়ে যেতেই রিয়াদের আম্মু আবিরকে দেখে অনেক খুশি হয়। তারপর আবির রিয়াদের আম্মুকে সালাম দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। তারপর আবির তার আন্টি অর্থাৎ রিয়াদের আম্মুর সাথে একটু কথা বলে। রিয়াদ আবিরকে একটা রুম দেখিয়ে দেয়। বন্ধু, এটা তোর রুম, তুই চাইলে আমার রুমও থাকতে পারিস, আবার এখানেও আলাদা হয়ে শুইতে পারিস। ঠিক আছে। আর এই যে ওয়াশরুমটা এদিকে, যা ফ্রেশ হয়ে আয়। আমার ক্ষুধা লাগছে, দুই বন্ধু একসাথে মিলে খাবার খাবো আজকে। তারপর আবির চলে আসে ফ্রেশ হতে। রিয়াদ তার খুব ভালো একজন বন্ধু, আর ওদের এই সুন্দর বন্ধুত্বের কথা ওদের দুজনের বাবা মাই খুব পছন্দ করে।
ছোটবেলায় তো তাদের মধ্যে এমন মিল ছিল, কখনো রিয়াদ থাকতো আবিরদের বাসায়, আবার কখনো আবির থাকতো রিয়াদের বাসায়। আবির ফ্রেশ হয়ে এসে রিয়াদের সাথে একসাথে খেতে বসে, তারপর রিয়াদের আম্মু ওদেরকে খেতে দেয়। রাত যেহেতু হয়ে আসছে আর আবির গতকাল থেকে ঠিক করে ঘুমায় না, তাই খাওয়া শেষ করে রুমে এসে আবির একটা লম্বা ঘুম দেয়। সকালে আবিরের ঘুম ভাঙতেই রিয়াদ বলল, গুরু, ঘুম কেমন হলো? বিন্দাস ঘুম হয়েছে। আচ্ছা, ওটা ফ্রেশ হয়ে নিচে আয়, আম্মু আমাদের দুজনকে খেতে ডাকতেছে। তারপর আবির উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা সিএনজি ডেকে বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। কিন্তু তার দুর্ভাগ্য, আজকেও সে 20 মিনিট লেট করে অফিসে পৌঁছয়, কারণ আবিরদের বাসা থেকে রাইসার আব্বুর অফিস অনেকটাই দূরে। আবিরের আগেই রাইসা অফিসে এসে পড়ছে। আবির অফিসে এসেই প্রথমে রাইসার কেবিনে প্রবেশ করে। রাইসা, তুমি আমার ফোন কেন তুলছিলে না? সরি, আমি আপনাকে সেই কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি আমার কেবিনে কেন আসছেন? কি দরকার? রাইসা, রাইসা, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি থাক, আর কিছু বলতে হবে না, আর আমি কিছু শুনতেও চাই না এসব নিয়ে। তুমি কি আমার কথাটা একটাবারের জন্য শুনবে না? না বললাম তো। আর আমি রাইসা পুরো কথাটা না বলতেই একটা ছেলে রাইসার কেবিনের ভেতর প্রবেশ করলো। ছেলেটিকে দেখে রাইসা কেমন হেসে দিল। তারপর ছেলেটি রাইসা কেমন আছে সেসব জিজ্ঞেস করলো। তারপর রাইসা আমার দিকে তাকিয়ে বলল, মিস্টার আবির, আপনি প্লিজ যান এখন। তারপর আমি মাথা নিচু করে রাইসার কেবিন থেকে বেরিয়ে আসলাম। মনের মধ্যে এক পাহাড় সমান দুঃখ নিয়ে নিজের কেবিনে এসে চেয়ারে বসলাম। রাইসা কি একটিবারও আমার কথা শুনতে পারতো না? আমি এমন অন্যায় করেছি, ও তো সবটা না জেনে আমাকে ভুল বুঝতেছে। আর ওই ছেলেটাই বা কে, যে আশাতে রাইসা আমাকে সাথে সাথে ওখানে থেকে চলে যেতে বলল? ওর সাথে কি এমন কথা বলবে যে আমার সামনে বলা যাবে না? তারপর আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের চেয়ার টেনে বসল। আবির রাইসার কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে কখন সেই ছেলেটা বেরিয়ে আসবে। কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যায়, তারপরেও সেই ছেলেটার বের হওয়ার নাম গন্ধও নেই। আবিরের এখন খুব রাগ হচ্ছে। হঠাৎ তখন রাইসা ওই ছেলেটির হাত ধরে কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর আবির ওদের পিছু নেয় আর রাইসা আর ছেলেটি একটি রেস্টুরেন্টে প্রবেশ করে। তার ঠিক সামনের একটি দোকানে আবির চা খেতে বসে পড়ে। ওই রেস্টুরেন্টের জানলাগুলো কাচের হওয়ায় সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন হেসে হেসে কথা বলছে ওরা, আর এদিকে আবির তো জ্বলে পুড়ে মরছে। আর কেই বা পারবে নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য একজনের সাথে হাত ধরে হাসাহাসি করতে দেখতে? আবিরও তার ব্যতিক্রম নয়। তারপর ওরা লাঞ্চ করে আবার অফিসে ফিরে আসলো। আবিরও চুপি চুপি আবার ওদের পেছন পেছন এসে নিচের কেবিনে বসে গেল। কিছুক্ষণ পর ছেলেটি রাইসার কেবিন থেকে বের হয়ে চলে গেল। তারপর সাথে সাথে আমি উঠে গিয়ে রাইসার কাছে যাই। এটা কি ধরনের ব্যবহার? আমার কেবিনে আমার পারমিশন না নিয়ে কেউ হুট করে এভাবে ঢুকে পড়ে? আমি এমনি রেগে আছি। তার উপর রাইসার এই কথা শুনে রাগ আরও বেড়ে গেল। আমি চুপ করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছি। কি হলো? কথা কি কানে যায় না? আমার চোখ রাগে রক্তিম বর্ণ ধারণ করে। আমি রাগে চিৎকার করে উঠলাম, কি পেয়েছো কি তুমি? নিজেকে কি ভেবেছ? তুমি যা বলবে তাই হবে? খুব শখ না অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ানোর? আমি কিছু বলি না বলে এত বার বেড়ে গেছো তুমি? তুমি শুধু আমার ভালো রূপটাই দেখেছো, খারাপ রূপটা এখনো দেখোনি। রাইসা আবিরকে এমন রাখতে দেখি কেঁপে ওঠে। রাইসা আবিরের চোখের দিকে তাকিয়ে আছে একদম অবাক হয়ে। আর হবেই বা না কেন, যে ছেলে তার সাথে এমন নিচু গলায় সবসময় কথা বলে, সব সময় যে রাইসার রাগ সহ্য করে যায়, সে হঠাৎ এমন রেগে উঠলে অবাক হওয়ারই তো কথা। কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? বলেই আমি খুব জোরে রাইসার টেবিলের উপর থাবা দেই। আর কাচের টেবিল হওয়ার কারণে সাথে সাথেই কাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর আমার হাত থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়তে থাকে, যা দেখে রাইসা খুব ভয় পায়। তারপর আবির ধীরে ধীরে রাইসার দিকে আরো এগোতে থাকে আর রাইসা পিছিয়ে যেতে থাকে। পিছনে যেতে যেতে একসময় রাইসার পিঠ লেগে যায় দেয়ালের সাথে, তাই রাইসা আর পেছনে পেছাতে পারে না। আবির, আবির প্লিজ, এইভাবে আমার কাছে এসো না। রাইসার কোনো কথাই আবিরের কান দিয়ে যাচ্ছে না।
আবির গিয়ে সোজা রাইসার হাত চেপে ধরে আর নিচের ঠোঁটগুলো মিশিয়ে দেয় রাইসার ঠোঁটের সঙ্গে। রাইসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সব বিফল। রাইসা আবিরকে সরানোর জন্য ওর ঠোঁটে জোরও কামড় দেয়, তবুও নিজেকে আবিরের থেকে ছাড়াতে পারে না। আবিরের সমস্ত রাগ বয়ে যাচ্ছে রাইসার ঠোঁটের ওপর দিয়ে। প্রায় 5 মিনিট পর রাইসাকে ছেড়ে দেয় আবির। দুইজনেই খুব হাঁপাচ্ছে। তখন রাইসা ঠাস করে আবিরের গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয়, আর সাথে সাথে একরকম হুঁশে ফিরে আসে আবির। রাইসা, আমি সত্যি তুমি আমার কাছে আসবে না, প্লিজ যাও এখান থেকে। আমি দেখলাম রাইসা আমাকে দেখে ভয় পাচ্ছে। রাইসা, আমি বুঝতে পারিনি, আসলে আমার মাথায় ঠিক ছিল না। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। না না, তুমি আমার কাছে আসবে না। রাইসা, বললাম তো তুমি যাও এখান থেকে, যাও বলছি, না হলে আমি কিন্তু এই কাচের টুকরো এখন নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দেব। আমি রাইসার এমন ব্যবহার দেখে বেশ ভয় পেয়ে গেলাম। এখান থেকে সরে যাওয়াই ভালো। রাইসা এখন রেগে গেছে, নিজের মধ্যে নেই। এখন রেগেও নিজের ক্ষতি করে দিতে পারে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, তবু তুমি নিজের কোনো ক্ষতি করো না। তারপর আবির মনের দুঃখে অফিস থেকে বেরিয়ে পড়লে এমনটা করা কি তার বেশি বেশি হয়ে গেল? আবিরের এখন এইসব ভাবতে নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সব কিছু ভাবতেই আবিরের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। আবির ব্যাখিয়ালিভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে আর নিজের চোখের জল ফেলছে। এদিকে পকেটে তার ফোনটা বেজেই চলছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। এইভাবে হাঁটতে হাঁটতে আবির রাস্তার মাঝখানে চলে আসে। তখন হঠাৎ পেছন থেকে একটি গাড়ি এসে আবিরকে জোরে ধাক্কা দেয়। তারপর আবিরের সামনে অনেক লোকজনের ভিড় জমে যায়। আবিরকে অনেক মানুষ ঘিরে ধরে দেখতেছিল, আর আবিরের দু চোখে যেন তাদের মধ্যে রাইসাকে খুঁজছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে আবিরের। তারপর আবিরের আর কিচ্ছু মনে নেই। তারপর আবির চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। কোন রকম হাত পা নাড়াতে পারছে না আবির, তার পুরো শরীর ব্যান্ডেজ করা। আমার মনে হচ্ছে আমার পাশে কেউ ঘুমিয়ে আছে, কিন্তু তাকে যে তাকিয়ে দেখবো তার সাধ্য আমার নেই। ব্যথায় নিজের ঘাড় ঘোরাতে পারছি না, কিন্তু আমার মন বলছে এটা রাইসা। বুঝতে পেরেছি আমার পাশে থাকা মানুষটি উঠে পড়ছে, তাই আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছি ও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শুনতে পেলাম একটি কণ্ঠ, যা খুব পরিচিত। এটা রাইসার কণ্ঠ, কিন্তু ও এখানে কি করছে? ওই পচা ছেলে, তুই কেন এমন করলি আমার সাথে? তুই কি বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? আমি তোর উপর রাগ করেছি, কোথায় আমার রাগ ভাঙাবি তা না করে নিজে রাগ করে আজ এই অবস্থা। এই পচা ছেলে, তুই কি আমার সাথে এখনো রাগ করে আছিস? তুই জানিস ওই ছেলেটা না আমার মামাতো ভাই ছিল। তুই বিশ্বাস কর, আমি তোর সঙ্গে এমন করতে চাইনি। আমি যেমন সেদিন তোকে ওই মেয়েটার সাথে কথা বলতে দেখে কষ্ট পেয়েছিলাম, তেমন একটু কষ্ট তোকে বোঝাতে আমি এই নাটকটা করেছিলাম। আমি রিয়াদের কাছ থেকে সব শুনেছি, সেদিন আমারই ভুল ছিল। আমি যদি বুঝতাম তুই এমন করবি তাহলে কখনো এমনটা করতাম না রে। এই ওঠো না, একবার আমার সাথে কথা বল। এই ওঠ না, একবার আমার সাথে কথা বল। তোকে জড়িয়ে ধরতে খুব মন চাচ্ছে। তুই কি আমাকে এই সুযোগটাও দিবি না? একবার তুই ঠিক হয়ে যা, তারপর তোকে আর বকা দেব না। আমি তোর সব কথা শুনবো, তোকে অনেক পাপ্পি দেব, অনেক আদর করব। প্লিজ ওঠ আবির। কান্না করতে করতে এই কথাগুলো বলে রাইসা। আমারও খুব মন চাইছে ওকে জড়িয়ে ধরে ওর চোখের জলগুলো মুছে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু এত সহজে ওকে আমি নিজের কাছে নিব না। এই 2 দিন আমায় খুব কষ্ট দিয়েছ না, এখন দেখো এই আবির কি করে। আমার রাগী বউ, আমার সাথে নাটক, এবার বুঝবে তুমি। তারপর আবির ঘাপটি দিয়ে শুয়ে থাকে। একটু পর তখন আবিরের আম্মু আর ভাবি হসপিটালে আবিরকে দেখতে আসে। রাইসা, কান্না করো না, দেখবে আবির একদম ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও প্লিজ। চলো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, গাড়িতে বসে খাবে, চলো। না ভাবি, আমি কিভাবে খাবো? ও যে না খেয়ে শুয়ে আছে দেখো। রাইসা মা, তুমি তানিয়ার সাথে যাও। এভাবে না খেয়ে থাকলে তুমিও অসুস্থ হয়ে পড়বে। তানিয়া, ওকে নিয়ে যাও। যাও মা, তুমি কিছু একটা খেয়ে আসো, আমি আবিরের কাছে আছি। তারপর রাইসা আর তানিয়া চলে গেল। আবিরের আম্মু আবিরের পাশে বসে আছে আর তার সন্তানকে দেখে কাঁদতেছে। তখন আবির তার আম্মুর কান্না সহ্য করতে না পেরে আস্তে আস্তে চোখ খুলে তাকায় আর নড়াচড়া করে ওঠে। আবিরকে চোখ খুলে তাকাতে দেখে তার আম্মু একটা রাজ্য জয়ের হাসি দেয়। বাবা, তুই চোখ খুলেছিস? আমি আম্মুর দিকে তাকিয়ে আছি। আমি যেই কিছু বলতে যাব
তখন আম্মু আমাকে আটকিয়ে দেয়। থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি এখনই ডাক্তারে গিয়ে জানিয়ে দিই কথাটা। তারপর আবিরের আম্মু চলে গেলেন ডক্টরকে জানাতে। কিছুক্ষণ পর ডাক্তার আসে, সাথে রিয়াদ আর আবিরের আম্মু। আরে এই তো আমার বন্ধু সুস্থ হয়ে উঠেছে। কিরে, এখন কেমন লাগতেছে বল? আমি মাথা নেড়ে রিয়াদকে ভালো বলি। মিস্টার আবির, আজকে 3 দিন পর তোর জ্ঞান ফিরল। আমি বেশ অবাক হয়ে যাই রিয়াদের কথা শুনে। তাহলে আমি 3 দিন ধরে অজ্ঞান ছিলাম? তারপর ডাক্তার আবিরকে বলে, আপনি খুব লাকি যে এমন পরিবার আর এমন একটা বন্ধু আর স্ত্রী পেয়েছেন। আপনার তো কোনো আশাই ছিল না, কিন্তু আপনার স্ত্রীর ভালোবাসা আর যত্নে আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এগুলো বলে ডক্টর আবিরকে চেক আপ করে চলে যায়। রিয়াদ, আমি কি করে এখানে এসেছি? কে আমি হসপিটাল নিয়ে আসছে? তোকে ভাবি এখানে নিয়ে এসেছে। পরে ভাবি আমাদের ফোন করে বলল যে তোকে নিয়ে হাসপাতালে এসেছে। আর আসার পর জানতে পারি তুই হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে গিয়েছিলি, আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। কি, রাইসা আমায় নিয়ে এসেছিল? তার মানে আমি ওই সময় আমার রাইসাকে দেখেছিলাম। মনে মনে এই কথাগুলো ভাবছিলাম। তারপর একজন নার্স আসলো। সে এসে সবাইকে বাইরে যেতে বলল, কারণ আমার নাকি এখন রেস্টের প্রয়োজন। তারপর আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো আর আমি ঘুমিয়ে গেলাম। তারপর রাইসা আবিরের জ্ঞান ফিরেছে শুনে ঝড়ের মতো দৌড়ে চলে আসে। ওই সে আবিরের আম্মুর সামনে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আম্মু, আবিরের নাকি জ্ঞান ফিরেছে। কোথায় ও? আমি ওকে দেখব। হ্যাঁ মা, তোর দোয়া আল্লাহ শুনেছে, আবিরের জ্ঞান ফিরেছে। মা, ও মা, আমি ওকে দেখব। রাইসা, শান্ত হ মা। ডাক্তার ওকে রেস্ট করতে বলেছে, এখন কাউকে ওর রুমে যেতে দিবে না। না না, আমি ছাড়বো না। ডাক্তার কোথায়? আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আবিরের কাছে যাব। তারপর রাইসা আবিরের আম্মুর কাছে বাচ্চাদের মতো জেদ ধরে বসে। তখন একজন নার্স যে আবিরকে ঘুমের ইনজেকশন পুশ করছিল তাকে আসতে দেখে রাইসা ছুটে যায় সেই নার্সের সামনে, আর তার কাছে গিয়ে রাইসা আবিরের কাছে যাওয়ার জন্য কান্না করে, আকুতি মিনতি করতে থাকে। তারপর সে তাকে বোঝায় যে আবিরের এখন বিশ্রামের খুব প্রয়োজন, আপনি কালকে ওনার সাথে দেখা করতে পারবেন। কিন্তু ম্যাম, আমি একটিবারের জন্য আবিরকে আমি দেখতে পারবো না। প্লিজ ম্যাম, না করবেন না। তারপর নার্স রাইসাকে বলে, ঠিক আছে আপনি যেতে পারবেন, কিন্তু ওনার সামনে গিয়ে কান্নাকাটি করা যাবে না। তারপর রাইসা তার চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর নার্স রাইসাকে আবিরের কাছে নিয়ে যায়। ভেতরে গিয়ে আবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি এক দৃষ্টিতে আবিরকে দেখতে থাকি। কি মায়াবী লাগছে আবিরের এই মায়া ভরা চেহারাটা। আবিরকে দেখে আমার মনটা ভরে গেল। একবার তুমি সুস্থ হয়ে যাও, তারপর তোমাকে সব সময় নিজের কাছে আঁকড়ে রাখবো। কোথাও একা ছাড়বো না তোমায়। তারপর 1 সপ্তাহ পর আমাকে রিলিজ করে দেওয়া হয়। আমাকে এখনো হসপিটাল থেকে ছাড়া হয়নি। সব সময় এখানে শুয়ে থাকতে হয়, এভাবে কি আর ভালো লাগে? আমি চুপচাপ বিষাদ মনে বেডে শুয়েছিলাম। হঠাৎ দেখলাম রাইসা আমার কাছে খাবার নিয়ে আসছে। নাও, এখন হা করো। আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার নিয়ে আসতে? আমি এখন খাবো না। এই কথা বললে তো হবে না, ওষুধ খেতে হবে তো। কিছু না খেয়ে তো আর খেতে পারবে না। নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি নিজে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। আমি আপনার হাতে খাবো না। আর আপনি কেন আমার জন্য এত কষ্ট করছেন? কেন, তুমি জানো না আমি না তোমার বউ? আর তোমার খেয়াল রাখা আমার কর্তব্য, আমার দায়িত্ব। কিসের বউ? আপনি নিজেই তো সেই দিন আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না বলেছেন। প্লিজ আবির, আমায় ক্ষমা করে দাও। ম্যাডাম, আপনাকে মানায় না আমার মতো লুচ্চার কাছে ক্ষমা চাওয়া। রাইসা কান্না করে দেয়। আমার খুব কষ্ট হয় ওর কান্না দেখে, কিন্তু আমার ওকে এত তাড়াতাড়ি কাছে টেনে নেব না। ঠিক আছে, তুমি আমার হাতে খাবে না তাই তো? আমি গিয়ে ভাবিকে পাঠিয়ে দিচ্ছি। বলেই চলে যায় রাইসা। তার কিছুক্ষণ পর তার ভাবি আসে। ভাই, তুমি রাইসাকে কি বলেছো? ও তো রুমে গিয়ে শুধু কান্না করে অজ্ঞান হয়ে যাচ্ছে প্রায়। না ভাবি, কিছু বলিনি, ছাড়ো তো ওর কথা। ভাই, তুমি রাইসাকে কি বলেছো? ও তো রুমে গিয়ে শুধু কান্না করে অজ্ঞান হয়ে যাচ্ছে প্রায়। আমি জানি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাইসা যে তোমার জন্য কত কষ্ট করেছে। ও কি কান্নাই না করছিল সেদিন তোমাকে ওভাবে দেখে? আসলে মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, আর নিজের ভালোবাসার মানুষকে কেউ অন্য কারোর সঙ্গে দেখলে সহ্য করা যায় না। আর তার উপর তুমি যে কথাগুলো তোমার বন্ধুদের বলেছো তা পুরোপুরি রাইসা জেনেই রাগ করেছে। কিন্তু ভাবি, রাইসা আমার সম্পূর্ণ কথাটি সেদিন শুনেনি। আমি মানছি
সেদিন মজা করে আমি এই কথাগুলো বলেছি, যা আমার বলা ঠিক হয়নি। কিন্তু এটা কি এত বড়ই অপরাধ ছিল যে রাইসা আমাকে বলবে ডিভোর্স দিয়ে দিবে? কথাটা বলার আগে একটিবারও চিন্তা করলো না আমি এই কথাটি শুনে বাঁচব কি না। তুমি বিশ্বাস করো ভাবি, সেই দিন ওর কথা শুনে মনে হয়েছিল এই বুঝি আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে গিয়েছে। নিজেকে শেষ করে দিতে মন চাইছিল। আবির, খবরদার, আর এই কথা যদি তুমি মুখেও আনো, আমার থেকে আর খারাপ কেউ হবে না কিন্তু সেই দিন। হা হা হা। তুমি হাসছো কেন? না ভাবি, এমনি। আচ্ছা আমায় খাইয়ে দাও তো, খুব খিদে পেয়েছে। হাতে খাবার নিয়ে তারপর আবিরের ভাবি আবিরকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা আবির, আমি রাইসাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ওকে কিছু বলবে না। আর রাইসার সাথে তুমি যে ছেলেকে রেখেছো, এটা ওর মামাতো ভাই ছিল। আর তুমি যাতে রাইসার কষ্টটা বুঝতে পারো, তাই ও এমনটা করেছিল। বুঝলাম। তাহলে রাইসাকে ক্ষমা করে দাও। আমি তো কবেই ওকে ক্ষমা করে দিয়েছি। কি? তাহলে ওর সাথে এমন করছো কেন? কেন আবার? আমার উপর যে ও রোজ অফিসে এত অত্যাচার করেছে, আবার আমাকে এই কদিন কষ্ট দিচ্ছে, তার একটা বদলাটা কি না নিয়ে কি ছেড়ে দিব নাকি? কিন্তু রাইসা জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? ও জানবে কি করে ভাবি? আমি জানি তুমি ওকে কিছু বলবে না। আচ্ছা, আমি যাই, তুমি বরং রেস্ট নাও। তারপর তানিয়াজি আবিরের কেবিন থেকে বেরিয়ে যায়। তখনই রুমে রাইসা প্রবেশ করে। আবির রাইসার দিকে তাকিয়ে দেখে এর আগে রাইসার মুখ লাল হয়ে আছে। রাইসা কেবিনের ভেতর এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। এই, তুই দরজা লাগিয়ে দিচ্ছ কেন? রাইসা আমার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে রাগীভাবে তাকিয়ে বলে, তোর খুব ভালো লাগে না আমায় কষ্ট দিতে? তুই জানিস আমি তোকে কেন সবসময় শাসন করি, যাতে তুই অন্য কারোর হতে না পারিস। আমার যে খুব ভয় করে, এই বুঝি তোকে আমি হারিয়ে ফেলবো বলে। আমি পলকহীনভাবে তাকিয়ে রইলাম। এই, তুই কি বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? রায়না আমার কাছে আসে, বলেই কান্না করে দেয় রাইসা। আমি রাইসার এক হাত ধরে ওকে আমার পাশে বসিয়ে দেই। ব্যান্ডেজ থাকার কারণে নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, তবুও এক হাত দিয়ে রাইসার চোখের জল মুছে দেই। আমার চোখের জল মোছার কোনো প্রয়োজন নেই। আসলে আমি তোমার যোগ্য না। আমি ভেবেছিলাম তোমায় আমার মনের মানুষের মতো গড়ে নেব, কিন্তু আমি পারলাম না। তুমি চিন্তা করো না, আমি তোমায় মুক্তি দিয়ে দেব আমার থেকে। নিজের মনের মতো কাউকে দেখে বিয়ে করে নিও, তারপর। এই কথা বলে রাইসা বিছানা থেকে উঠে বসে, আর আমি রাইসার হাত ধরে ফেলি। রাইসা আমার দিকে তাকায়। আমার হাত ছাড়ো আবির। প্লিজ রাইসা, যেও না। আসলে তুমি না, বরং আমি তোমার যোগ্য না। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় জানি না, কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি। তুমি আমায় বকা দাও, মারো, শাসন করো, কিছু বলবো না তোমাকে। তোমার সব কথা পালন করব। আর কোনোদিনও গেম খেলবো না, কার্টুন দেখবো না। তুমি আমায় গড়ে নিও তোমার মনের মতো করে। তুমি দেখো আমি ঠিক তোমার মনের মানুষ হয়ে উঠবো, কিন্তু কোনোদিনও আমায় ছেড়ে যাওয়ার কথা বলো না। বাঁচবো না আমি তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া যে এই আবির কিছুই না। আর তোমার যদি যেতেই হয়, তাহলে প্রথমে আমায় মেরে ফেলো, তারপর না হয় চলে যাও। তোমায় যে আমি বড্ড ভালোবাসি পাগলি। আমার কথা শুনে রাইসা আমায় জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না পাগল। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। বলেই আবিরকে জড়িয়ে ধরে ওর গালে মুখে চুমু খেতে থাকি। আর এই মুহূর্তটার খুশিতে আমার চোখে আবারও জল চলে আসে।